ক্লাস 4 দুইবার ফেল, ক্লাস 8 3বার ফেল, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য 3বার ফেল এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে 10 বার আবেদন করেও ব্যর্থ। সে চাকুরিতেও 30 বার ইন্টারভিউ দেওয়া সত্ত্বেও সিলেক্ট হয়নি। যেখানে 24 জন আবেদনকারীর মধ্যে 23 জনকেই কাজে নেওয়া হয়েছিল, শুধু তাকে নেওয়া হয়নি। অথচ সেই লোকটাই বলেছে, আপনার দরিদ্র হয়ে জন্মানোটা দোষের না, গরিব হয়ে থাকাটাই দোষের। আপনি যদি একটি দরিদ্র ঘরে জন্ম নিয়ে নিজের 35 বছর বয়সেও গরিবই থাকেন, তবে দরিদ্র হয়ে থাকাটা আপনার কপালের দোষ না, আপনি এটি প্রত্যাশা করেন। কারণ আপনি আপনার যুবক বয়সকে কাজে লাগাতে পারেননি, আপনি সম্পূর্ণভাবেই সময়টা নষ্ট করেছেন। অবশ্যই তিনি ব্যর্থ ছিলেন। আপনারা জানেন, কোনো ব্যক্তি সফল হওয়ার আগে তার ব্যর্থতার গল্প কেউ করে না। বলছিলাম জ্যাক মার কথা। I would love to discuss something about the failures, mistakes we made. The thing I feel most thankful is all the mistakes, all the reviews that I got. Because without that, there would never be outcome. চায়নার জিজিয়াং অঞ্চলে হাংজুতে 10 সেপ্টেম্বর 1964 সালে জ্যাক মা জন্মগ্রহণ করেন। উচ্চারণ ভুল হলে আই এম সরি। তার পিতা আঞ্চলিক মিউজিক ও গান করতেন। তার মার নাম মা লাইফা। জ্যাক মা মিডল ক্লাস পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলা থেকেই রোগা পাতলা হওয়ার কারণে অন্যরা তাকে মারতে আসতো, তবে তিনিও হাল ছাড়ার ছিল না। প্রতিনিয়তই সেই স্কুলে মারামারি করত। তিনি বলেছেন, আমার চেয়েও বড় প্রতিদ্বন্দ্বীকে আমি কখনোই ভয় পেতাম না। ছোটবেলা থেকেই তিনি ছাত্র হিসেবে খুব ভালো ছিল না, তা হয়তো ভিডিওর শুরুতেই বুঝতে পেরেছেন। সে ক্লাস 4 দুইবার ফেল করেছিল, ক্লাস 8 ফেল করেছিল 3বার। বুঝতেই পারছেন, ততদিনে তার সাথের বন্ধুরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে। যখন তার মনে হয় জীবনে কিছু করতে হলে পড়ালেখা করতে হবে, তখন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য 10 বার ভর্তি পরীক্ষা দিয়েও ব্যর্থ হয় এবং আরো 3বার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছিলেন। তবে ছোট থেকেই জ্যাক মার ইংরেজি শেখার প্রতি ছিল আগ্রহ, যে জিনিসটা চীনের মানুষের এখনো নেই। তারা অন্য ভাষা শেখাটা প্রয়োজনই মনে করে না, তাছাড়া তারা অন্য ভাষা শেখাটা কঠিন মনে করে। অথচ সেই সময়টায় জ্যাক মার ছোটবেলা থেকেই ইংরেজি শেখার প্রতি ছিল আগ্রহ। তখন ইংরেজি শেখার আগ্রহ থাকলেও মাধ্যম ছিল না, বই কিংবা শিক্ষক কিছুই ছিল না। তখন তো আর ইন্টারনেটের কথা চিন্তাও করা যায় না। অবশ্য সে ইংরেজি শেখার একটা মাধ্যম খুঁজে পেয়েছে। চায়নাতে ঘুরতে আসা বিদেশি ট্যুরিস্টদের দিক নির্দেশক হয়ে যান তিনি। তখন তার বয়স প্রায় 12 থেকে 13 ছিল। তাদের থেকে তিনি ইংরেজি শেখার চেষ্টা করেছে, বলার চেষ্টা করেছে। প্রায় 9 বছরের মতো তিনি এই কাজ করে গেছেন। বলা হয় সেখান থেকে তার তেমন কোনো ইনকাম ছিল না, কিন্তু ততদিনে ইংলিশটা শেখা হয়ে গেছে। এর মাঝে একটা ইন্টারেস্টিং ঘটনাও আছে। এক ট্যুরিস্টের সাথে তার ভালো সম্পর্ক হয়ে যায়, এতটাই ভালো তারা একে অপরকে চিঠিও দিত। সেই ট্যুরিস্ট তার আসল নামকে কঠিন ও বড় মনে করত, তাই তাকে চিঠিতে জ্যাকমা বলে সম্বোধন করত। তার মানে হচ্ছে জ্যাকমা তার আসল নাম না, তার আসল নাম হচ্ছে মা ইয়ং। মূলত তারপর থেকে তিনি জ্যাকমা নামে পরিচিতি পায়। যাই হোক, শেষে তিনি 1988 সালে হ্যাংজু নর্মাল ইউনিভার্সিটি থেকে ইংলিশে হায়ার এডুকেশন কমপ্লিট করে। এরই মাঝে তিনি বহু জায়গায় চাকরি ইন্টারভিউ দিয়েছিল, তবে কোথাও সফল হয়নি। অনেকাংশে তাকে কপাল পোড়াও ভাবা যায়। চায়নাতে যখন নতুন নতুন কেএফসি এসেছিল, সেখানে ওয়েটারের কাজের জন্য 24 জন ইন্টারভিউ দিতে যায়। সেখানে 24 জনের মধ্যে 23 জনকেই নেওয়া হয়, শুধু বাদ পড়ে জ্যাকমা। তিনি 30 জায়গায় চাকরির ইন্টারভিউ দিয়ে ব্যর্থ হয়েছিল। যাই হোক, বিশ্ববিদ্যালয় শেষ করে অনেক চেষ্টার পর হাংজু ডেনজি নামক একটি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি লেকচারার হিসেবে চাকরি পান, যেখানে তার স্যালারি ছিল $12। তারপর তিনি লক্ষ্য করলেন চীন রপ্তানিতে ভালো করছে, অনেকাংশেই ইংরেজি প্রয়োজন। তখন তো খুবই কম লোক ইংরেজি জানতো, তাই তিনি রপ্তানিকারকদের সুবিধার্থে একটি অনুবাদক কেন্দ্র শুরু করে। 1995 সালে অনুবাদক হিসেবে যুক্তরাষ্ট্র ভ্রমণ করে তিনি। সেখানেই তিনি প্রথমবারের মতো ইন্টারনেটে দেখা পান। বিয়ার লিখে কম্পিউটারে সার্চ করেছিলেন। সেখানে বিয়ার সম্পৃক্ত অন্যান্য দেশের তথ্য এসেছিল, তবে চীনের কোনো তথ্য পাওয়া যায়নি। সে তখন চীনের আরো তথ্য খোঁজার চেষ্টা করে, তবে পাওয়া যায়নি। চীনে ফিরেই এ ব্যাপারে আলোচনা করার জন্য সকল বন্ধুদের ডাকা হলেও মাত্র একজন বন্ধুই আসে। পরবর্তীতে তিনি চীনের ইন্টারেস্টিং ও ইম্পর্টেন্ট তথ্য দিয়ে চায়না ইউরোপ পেজ নামে একটি ওয়েবসাইট চালু করে। এটি ভালো সাড়াও ফেলেছিল, তবে চায়না টেলিকম চাপ সৃষ্টি করে এর অংশীদারিত্ব নিয়ে নেয়। যাই হোক, পরবর্তীতে তিনি এটি বন্ধ করে দেয়। 1998 থেকে 99 সাল পর্যন্ত চায়না ইন্টারন্যাশনাল ইলেকট্রনিক কমার্স সেন্টারের প্রধান হিসেবে কাজ করেন তিনি। 1999 সালে 18 জনকে নিয়ে আলিবাবার যাত্রা শুরু করেন। চায়নাতে অবশ্য আলিবাবার সাফল্য আসতে দেরি হয়নি, রাতারাতি সকলের মাঝে ছড়িয়ে গেছে। প্রোডাক্ট লিস্টিং দিয়ে আলিবাবার যাত্রা শুরু হলেও আস্তে আস্তে যত ইনভেস্টর বাড়ছিল, ততই আলিবাবার নতুন নতুন ব্যবসায় পদার্পণ হচ্ছিল। মজার বিষয়, সব ব্যবসায় তখন তার সারা ফিরছিল। বিশেষভাবে বলতে হয় 2003 সালে তাওবাও নামে এক কোম্পানির যাত্রা শুরু করে তারা। এটির জনপ্রিয়তা বৃদ্ধি দেখে তখন এই সেক্টরে অলরেডি স্টেবল কোম্পানি ইভে তাওবাও কোম্পানিটিকে কিনে নেওয়ার প্রস্তাব দেয়।
তারা অবশ্য বিক্রি করেনি। পরবর্তীতে এটি চায়নাতে এত জনপ্রিয় হয়ে ওঠে, ফলে ইবেরই চায়না ছেড়ে দিতে হয়। তবে তারা এত বড় উদ্যোগ, এত বড় স্বপ্ন তখনই দেখতে পারে যখন সফটব্যাংক $20 মিলিয়ন এবং গোল্ডম্যান সাচস থেকে $5 মিলিয়ন ইনভেস্ট আসে। যে 18 জনকে নিয়ে আলিবাবার যাত্রা শুরু হয়েছিল, প্রথমে জ্যাকমার আইডিয়া শুনে তারাও ভরসা করেনি, উল্টো হেসেছিল। তারা বলেছিল প্রফিট না আসলে ছেড়ে দিব, বাকিটা তো জানিনি। ইতিহাস। এখন আলিবাবার আন্ডারে সফল অনেক কোম্পানি আছে। বলতে পারেন চায়নাতে এমন কোনো সেক্টর নাই যেখানে আলিবাবার ব্যবসা চলে না। মজার বিষয়, অ্যামাজন, ইবে, পেপাল একত্রে করলে আলিবাবার তৈরি হবে। যদিও বর্তমানে অ্যামাজন বহুদূর, একটা সময় ছিল। এত বড় কোম্পানি আলিবাবা, অথচ খুব বেশি দিন আগে কিন্তু এর নাম আমরা শুনিনি। এর কারণ আলিবাবা শুধু চায়নাতেই এত ছড়িয়েছে। হাংজু টিচার্স ট্রেনিং কলেজে প্রথম দেখা হয় জ্যাং ইউ এর সাথে। পরবর্তীতে তারা বিয়ে করে নেয়। তাদের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। তার বর্তমান মোট সম্পত্তির পরিমাণ $25.2 বিলিয়ন। বলতে পারেন তার জীবনের সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা, যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য 10 বার আবেদন করে ব্যর্থ হয়েছিলেন তিনি, এখন সেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকেই অফার আসে তাদের সেখানে শিক্ষকতা করানোর জন্য। অবশ্য অফার তো অনেক ইউনিভার্সিটি থেকেই আসে। তো জীবনের সফলতা আসলে এটাই। বলতে চাইলে আসলে অনেক কিছুই বলা যায়। তার কোম্পানি চায়নাতে এত বড় হতে যাচ্ছিল, যা আসলে এক পর্যায়ে সরকারের চেয়েও বেশি ক্ষমতা অর্জন করে ফেলছিল। তারপরই সরকার বিভিন্ন চাল চেলে তার কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ আনে। একবার তো বলাই হচ্ছিল সরকার তাকে গুম করে দিয়েছে। কেননা চায়নাতে এমনটা আগেও হয়েছিল। যারা বেশি ধনী এবং বেশি ক্ষমতা অর্জন করছিল, তাদেরকে আইনের বিভিন্ন মারপেচে এনে কাউকে যাবজ্জীবন কারাদণ্ড করেছে, কারো অস্তিত্বই মুছে দিয়েছে। তবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে বহুদূর। কথা হচ্ছে জ্যাক মা এখনো আছে। কখনো সময় হলে তাকে নিয়ে সরকার যে পলিটিক্স করেছে তা নিয়েও আলোচনা করব। তবে জ্যাক মা আপাতত ঠিক আছে, চুপ আছে। সরকারের বিরুদ্ধে তার একটা কথাই কাল ডেকে এনেছে। যাই হোক, বলতে চাইলে অনেক কিছুই বলা যায়। বলছিলাম চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে রাখেন, পাশাপাশি আমাদের ফেসবুক পেজও লাইক করে রাখবেন। বিদায় নিব তার একটা উক্তি দিয়ে। তিনি বলেছিলেন, টুডে ইজ ডিফিকাল্ট, টুমোরো ইজ মাচ মোর ডিফিকাল্ট, বাট এ ডে অফ টুমোরো ইজ বিউটিফুল। মোস্ট পিপল ডাই টুমোরো ইভিনিং। আসসালামু আলাইকুম।